জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। রোববার জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাজুল ইসলাম বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। কোর্ট প্রসিডিংস বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচটা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। জুলাইয়ের হত্যাযজ্ঞ বা গত 16 বছরের জুলুম নির্যাতন বানোয়াট কোনো ঘটনা নয়। তাই স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে আজ বিচার কার্যক্রমের লাইভ সম্প্রচার করা হয়েছে। আর এর মধ্য দিয়ে আগামীতে জুলাইয়ের সমস্ত অপরাধীর বিচার নিশ্চিত হবে। সকালে চট্টগ্রামে জুলাইয়ের শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সাথে দেখা করতে গিয়ে একথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজকে থেকে একটা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে, যাতে সবাই জানতে পারে যে আসলে ওখানে কি হচ্ছে। যে আমরা কোনো অন্যায় বিচার চাই না, কারণ বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে, এমনকি জুলাইয়ের আগে 16 বছর যেটা হয়েছে, এটা কোনোটা বানোয়াট ঘটনা, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। ফলে আমাদের তো আমরা একটা সত্য বিচার চাই, এবং সেই ন্যায় বিচারটা হলে আপনি দেখবেন যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। আজকে প্রসেসটা শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে, প্রত্যেকটা অপরাধের বিচার হবে। প্রায় 1 যুগ পর রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। আগামীকালের মধ্যে সংক্ষিপ্ত আদেশ হাতে পাওয়া যাবে, পরে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন নিবন্ধন ও প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবেন বলে প্রত্যাশা তাদের। হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে, সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় ন্যায়ভ্রষ্ট ছিল। নিবন্ধন ইস্যুতে জামায়াতে ইসলামী শিগগিরই পূর্ণ অধিকার ফিরে পাবে বলে প্রত্যাশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ফেসবুকে তিনি লিখেন, মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। এর আগে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের নিবন্ধন সহ অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ করেছেন তার
সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের ভেতরে এই বিক্ষোভ করছে তারা। এ সময় ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে বন্ধ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে আজ। এমন পরিস্থিতিতেও ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকরা। আমাদের এলাকায় ড্রেনে বৃষ্টি হচ্ছে, ময়লা, কেউ নাই, দেখার কেউ নাই, কোনো জনপ্রতিনিধি নাই। এর জন্য আমরা চাচ্ছি যাতে নগরপিসি হিসেবে ইশাক ভাইকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করায়। আমরা ইশাককে চাই, ইশাক শপথ নিবে, নগর ভবনে বসবে, আমাদের ভালোর জন্য বসবে। আমরা সব ঢাকাবাসী তার জন্যই অপেক্ষা করছি। আগে ওনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেখ, তারপর কতদিন মেয়াদ থাকবে কতদিন থাকবে না এটা সাংবিধানিকভাবে যে সিদ্ধান্ত হবে ওইভাবেই চলবে। জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দের বিষয়ে আদালতের নির্দেশনা পেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের বিষয়ে আদালতের কাগজ পেলে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান ইসি সচিব। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। 2025-26 অর্থ বছরের বাজেট আগামীকাল ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদিন বিকাল 3টায় বাজেট ঘোষণা করবেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে এনবিআরকে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এ ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা। আগামী বাজেটে এডিবি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। নতুন বাজেটে 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালক ও নন এডিবি খাতে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, চীনের বৃহৎ বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন এ প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে চীনের 100টি কোম্পানির প্রায় 250 জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া চীনের 4টি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেন। ভবিষ্যতে পাটের চাহিদার আলোকে বাংলাদেশ চীন একসাথে গুণগত মানসম্পন্ন পাট পণ্য উৎপাদন করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকার ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় বাজার অন্বেষণ করার আহ্বান জানান। For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh.
And that is opportunity we got right now in history. So please be part of our history. Make a history for this nation with us. সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। এ সময় পরিষদের নেতারা বলেন, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখে সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদে। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এই যে 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে ময়মনসিংহের পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে বেচাকেনাও ভালো হচ্ছে। এ নিয়ে আরও জানাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার পশুহাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বেচাকেনা কেমন চলছে? দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সিউল ময়মনসিংহ অঞ্চলের যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটগুলো কিন্তু আমরা যেটি দেখছি যে গত 3 দিনের বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছিল, অর্থাৎ কোরবানির পশুর হাট সেভাবে কিন্তু জমেনি, যার কারণে মানুষ যারা ক্রেতা এবং বিক্রেতা তারা একটি ভোগান্তির মধ্যে পড়েছিলেন। কিন্তু আজকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আজকে পশুর হাট বেশ জমেছে। আমরা এখন যে বাজারটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। এটি সোহাগী বাজার কোরবানির পশুর হাট, এবং এই বাজারে কিন্তু আজকে আমরা যখন এই বাজারে এসে দেখেছি কিন্তু যে প্রচুর গরু নিয়ে এসেছেন বা কোরবানির পশু নিয়ে এসেছেন সাধারণ মানুষ। তবে কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে মানুষের যে সমাগম সেটি কিছুটা কমেছে, এবং বৃষ্টিটা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রচুর বেচাকেনা হয়েছে। যারা গরু নিয়ে এসেছেন তারা গরু বেচাকেনা করেছেন, এবং যারা ইজারা আদায় করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে আজকে তুলনামূলকভাবে কিন্তু ভালো বেচাকেনা হচ্ছে, এবং আকাশের অবস্থা যদি আরেকটু ভালো হয়, বৃষ্টিপাতটা কমে যায়, তাহলে আজকে আরও ভালো বেচাকেনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন এবং যারা খাজনা আদায় করছেন তারা। এবং এই যে বাজার, সোহাগী বাজার যে কোরবানির পশুর হাট, এই বাজারে কিন্তু প্রচুর দেশীয় জাতের গরুর আমদানি হয়েছে, অর্থাৎ স্থানীয় জাতের যে গরু রয়েছে সেই গরুরই কিন্তু এখানে বেশি বেচাকেনা হয়ে থাকে, এবং বিভিন্ন এলাকার মানুষের এই যাদের দেশীয় গরু পছন্দ তাদের কিন্তু এই বাজারটি একটি পছন্দের তালিকায় থাকে, এবং সেই হিসাবে কিন্তু আজকে অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন তারা তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি ক্রয় করার জন্য, এবং অনেকে পছন্দ মতো গরু পেয়েছেন এবং সেটি তারা কিন্তু কিনে নিয়েছেন। আমি যদি একটু জানাই, এইবার কিন্তু ময়মনসিংহ জেলায় প্রায় 1,93,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে, আমরা জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানতে পেরেছি, এবং কোরবানির যোগ্য পশু রয়েছে প্রায় 2,53,000-এর মতো, অর্থাৎ প্রায় 58,000 পশু কিন্তু এবার উদ্ধৃত রয়েছে, যে পশুগুলো ময়মনসিংহ অঞ্চলের চাহিদা পূরণ করে অন্যান্য এলাকায় কিন্তু বিক্রি হবে। এবং ময়মনসিংহ জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 152টি কোরবানির পশুর হাট এবছর বসছে, এবং এই 152টি কোরবানির যে পশুর হাট রয়েছে সেই হাটের যে বড় যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেই বড় ধরনের 52টি বাজার রয়েছে, যেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের 52টি মেডিকেল টিম থাকবে বলে আমাদেরকে প্রাণী সম্পদ অফিস সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ যারা এখানে কোরবানির পশু কিনতে আসবেন তারা একটি বিষয় কিন্তু এখানে তাদের গরু পরীক্ষা নিরীক্ষা করে তারা নিয়ে যেতে পারবেন, গরুর কোনো অসুখ বিসুখ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটি পরীক্ষা করে দেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে মেডিকেল টিম রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আজকে মোটামুটি বাজার জমে উঠেছে এবং বেচাকেনাও হচ্ছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যে আজকে আবহাওয়া যদি অনুকূলে থাকে রাত 8টা পর্যন্ত এই বাজারে বেচাকেনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কোরবানির পশু হাটের সর্বশেষ। ময়মনসিংহ থেকে কোরবানির পশুর হাটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।
এবার কোরবানির পশুর কোনো সংকট নেই, সরবরাহ ভালো আছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরবরাহ অনেক ভালো আছে, বিভিন্ন হাটে বাজারে যে খবর পাচ্ছে তাতে সরবরাহটা অনেক ভালো আছে এবং বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদের পক্ষ থেকে যে দেয় চিকিৎসা সেবা বা এগুলো দেয়া এগুলো চলছে। আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে যে ব্যবস্থাটা এখন নেওয়া হচ্ছে তাতে ভারতীয় গরু আসতে পারবে না। যদি কোনো কারণে চোরাচালানির মাধ্যমে ঢোকার চেষ্টা করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। আপিলের ওপর পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী 1 জুলাই। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আজ বেঞ্চ আদেশ দেন। এ নিয়ে 3 কার্যদিবস শুনানি করেছে আপিল বিভাগ। শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করা হয়। এর আগে গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রিট পিটিশনগুলো মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের অ্যাপেলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে নিয়ে 3য় দিনের মতো শুনানি শেষে জাস্ট নাও এইমাত্র ওনারা অর্ডার প্রনাউন্স করলেন। তাতে করে সর্বোচ্চ আদালত এই মামলাটার ভিতরে যা আছে এটা ওনারা একটু দেখতে চান, এই জন্য ওনারা বললেন যে আমরা একটা লিভ দিচ্ছি এবং লিভ দিয়ে আমরা এটা শুনানি করব। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, সংস্কার করবে নির্বাচিত সরকার, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি বলেন, বেশিরভাগ উপদেষ্টা কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছিল না, অল্প বয়সী উপদেষ্টা হওয়াতে তারা সম্ভাবনা নষ্ট করেছেন। ডক্টর ইউনূস নিজেই ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে এখন অন্য কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল জানিয়ে মন্তব্য করেন, এই সহযোগিতার প্রতিদান ভারত প্রতিনিয়ত নিয়েছে। গণতন্ত্রের জন্য 71-এর যুদ্ধ হলেও সেই গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান, আপনারা চালু করেন, যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে। 5 আগস্টের পর দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের যে আশা ছিল তা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালামের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের কর্তব্য দূরত্ব ও অনাস্থা জিয়ে না রেখে তার সমাধান করা। এ সময় জাতীয় ঐক্য ফিরে আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি। তিনি রাজনৈতিক দলগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভক্ত করেছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, হাতে গোনা 2-4টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বলেন, যেসব উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়েছে, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে তাদের বাদ দিতে হবে। সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক, বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, একটা ছাড়া আরেকটা আসলে
তার লক্ষ্য অর্জন করতে পারে না, এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে। প্রফেসর ইউনূসের সমালোচনার মৌলিক কয়েকটি জায়গা আছে। উনি আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই, উনি রাজনৈতিক দলগুলোকে উনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বা অজান্তে উনি বিভক্ত করেছেন। আর যেই জিনিসটি আমাদেরকে সুন্দর একটা রূপরেখা দিতে পারতেন, উনি আমাদেরকে একটা সুন্দর রূপরেখা দিতে পারতেন সংস্কার, বিচার এবং নির্বাচনের। গণ আকাঙ্ক্ষা ধারণ করেন, অভ্যুত্থানের চৈতন্যের জায়গাটা আমরা ধারণ করি, আমাদের বৈচিত্র্যের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা রাখি এবং সেখানে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আমি বিশ্বাস করি খুবই দ্রুত এ ব্যাপারে সরকার স্পষ্ট করে কথা বললে আমরা বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, জাপান সফরে বিনিয়োগের আশ্বাস মিলেছে। আগামী 5 বছরে জাপানে 1 লক্ষ জনশক্তি রপ্তানির আশাবাদও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ম্যান পাওয়ারের যে মার্কেট, সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি, এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে 1 লক্ষ কেন, হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো। বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানো সহ 6 দাবি জানিয়েছেন রাজধানীতে সাইকেল ব্যবহারকারীরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব বাইসাইকেল দিবস র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তারা। ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের আয়োজনে বক্তারা শহর জুড়ে সাইকেল লেন করার দাবি জানান। বলেন, কিছু জায়গায় লেন থাকলেও পার্কিং করে লেনগুলো বন্ধ করে রাখা হয়। এ সময় নারীদের বাইসাইকেল ব্যবহারে আগ্রহী করতে পদক্ষেপ নেয়ার এবং মহানগর এলাকায় বাইসাইকেলের আলাদা লেন ও নিরাপদ পার্কিং ব্যবস্থা করার জোর দাবি জানান। পরে ধানমন্ডির 7 মসজিদ রোড থেকে শুরু হয়ে সাইকেল র্যালি মানিক মিয়া এভিনিউ ঘুরে আবহানী খেলার মাঠে গিয়ে শেষ হয়। বাইসাইকেলের উপর যে আরোপিত কর, সেটি আমরা হ্রাসের জন্য আহ্বান জানাচ্ছি। বাইসাইকেলের উপর আরোপিত মূল্য সংযোজন কর, সেটিও আমরা হ্রাসের দাবি জানাচ্ছি এবং ঢাকা সহ সকল মহানগরীতে বাইসাইকেলের নিরাপদ পার্কিং ব্যবস্থার জন্য আমরা দাবি জানাচ্ছি। গভর্নমেন্টের কিচ্ছু চাই না, তেল চাই না, আমরা রাস্তার অনেকটা জায়গা চাই না, গাড়ি চাই না, কোনো কিছু চাই না। আমরা চাই সামান্য একটু রাস্তা দিয়ে আমাদেরকে একটা সাইকেল লেন করে দেওয়া হোক, তাহলে আমরা অবাধে সুন্দরভাবে নিজেদের মতো চলতে পারবো। এতে আমাদের সুস্বাস্থ্য ভালো থাকবে। রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের 465 মন চাল ও 487 মন আটা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় গুদামের মালিকসহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। মূলত চক্রটি 4টি গুদামে গোপনে পণ্য মজুত করে রাখত। পরে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত সরকারি বস্তা অভিনব পদ্ধতিতে মোড়ক পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করত। ঘটনাস্থল থেকে আটক করা 4 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় যৌথ বাহিনী। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়া সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাঁটু থেকে কোমর পানি মারিয়ে যেতে হয় গন্তব্যে। পানি ঢুকে পড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রামে 120.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। তবে গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে জলাবদ্ধতা অনেকটাই কম। গত বছর বৃষ্টিতে নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা তৈরি হলো। এবছর 2-1 জায়গায় পানি জমলেও তা দীর্ঘ সময় স্থায়ী হয়নি। সিটি মেয়র জানান, সব সংস্কার সমন্বিত উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ নেয়ার
নেয়ায় দুর্ভোগ কমেছে। এ বর্ষায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের 50% সুফল মিলবে। সব খাল খননের কাজ শেষ হলে আগামী বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে নগরবাসী। ড্রেইনগুলো পরিষ্কার না থাকলে কখনো পানিগুলো খালে যাবে না, এবং খালগুলো পরিষ্কার না থাকলে সেটা নদীতে যাবে না। কাজে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রাইমারি যে ড্রেইনগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা, এবং এই কাজটাই আমরা করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর একটা বারে খাল আছে, সেটাও আমাদের প্রায় 95% হয়ে গেছে। নরসিংদী রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের যাত্রা বিরতি উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল 9:30টায় নরসিংদী রেল স্টেশনে ট্রেন 3টির যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সব মিলিয়ে স্টেশনে যাত্রা বিরতি নেওয়া আন্তনগর ট্রেনের সংখ্যা ঠেকল 8-এ। উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময় যাত্রীদেরকেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতিতে হাজারো যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। গাজার দক্ষিণাঞ্চলে মার্কিন ত্রাণ কেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 30 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 54,000। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে 3টি শর্ত জুড়ে দিয়েছে হামাস, যেখানে বলা হয় কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে। হামাসের এই প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। হামাস যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয় তবে গাজাকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পরমাণু চুক্তি বিষয়ে অবশেষে ইরানকে বিস্তারিত ও গ্রহণযোগ্য একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠায়নি ওয়াশিংটন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় আংশিক কিছু তথ্য জানানো হয়েছে মাত্র। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশের পর ওয়াশিংটন তৎপরতা খানিকটা বেড়েছে। সে কারণে ইরানকে বিস্তারিত প্রস্তাব পাঠাতে দেরি করেননি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি দাবি করেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে নেওয়া, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেবেন না। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস আরও জানিয়েছে, এই পদের জন্য প্রাথমিকভাবে জারেড আইজ্যাকম্যানকে মনোনীত করা হলেও তাকে সরে যেতে বলা হয়েছে। বিলিয়নার জারেড আইজ্যাকম্যান মূলত পেশায় একজন পাইলট। 2010 সালে প্রতারণা মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল তাকে। হোয়াইট মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন এমন একজনকে নাসার পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে সেই ঘোষণা দেবেন। 2025-এর জানুয়ারি থেকে নাসার ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন জ্যানেট পেট্রো। On the RD-180 engine, now passing 15 seconds. Atlas propellant utilization system is going. It is the first time. হঠাৎ করেই নতুন 6টি অস্ত্র প্রস্তুতকারক কারখানা স্থাপনের ঘোষণা দিল যুক্তরাজ্য। প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি এই ঘোষণা দিয়ে জানান, অভ্যন্তরীণভাবে 7,000 দূরপাল্লার অস্ত্র তৈরি হবে এই কারখানাগুলোতে। তৈরি হবে ড্রোন আর মিসাইলও। 2034 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে দেশটির বিনিয়োগ বাড়বে মোট জিডিপি প্রবৃদ্ধি 3%। হিলি জানান, ইউক্রেনে রাশিয়ার অবৈধ সেনা অভিযানের কারণে ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই দেশটির পাশে সামরিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ব্রিটেন। শুধু ব্রিটেন নয়, সামরিক খাতে বিনিয়োগ বাড়াতে উঠে পড়ে লেগেছে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় সরে যাবে ইউক্রেনের পাশ থেকে।
ভয়াবহ দাবানলে পুড়েছে কানাডার সাসকাচুয়ান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চল। গত বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠিত জারি রয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ানের পাশের আরেক প্রদেশ ম্যানিটোবা দাবানলের পুড়ে ছাই হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। ম্যানিটোবায় দমকল বাহিনীর 23টি ও সাসকাচুয়ানে 14টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে তীব্র বাতাসের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানায় উদ্ধারকর্মীরা। রাশিয়ার পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের উপর সেতু ধসে পড়ে নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হন প্রায় 70 জন। বিষয়টি নিশ্চিত করেছে CNN। চলন্ত ট্রেনের ওপর হঠাৎ সেতুটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল কর্তৃপক্ষ একে অবৈধ অনুপ্রবেশ বলে মন্তব্য করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ব্রায়ানস্কো অঞ্চলে এক দুর্ঘটনা ঘটে। ট্রেনটি মস্কোর ক্লিম শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল বলে জানায় রুশ সংবাদ মাধ্যম RT। নাশকতার কারণে ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যমে। নাইজেরিয়ার উত্তর মধ্য অঞ্চলীয় নাইজার রাজ্যে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 1.5 শতাধিক ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে 1000-এর বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে তলিয়ে যায় মোকোয়া শহরের 3000-এর বেশি স্থাপনা। এখনও বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারেনি দেশটির আবহাওয়া বিভাগ, যদিও নাইজার সহ নাইজেরিয়ার প্রায় অর্ধেক রাজ্য বন্যার পূর্বাভাস জারি করেছিল সংস্থাটি। চলতি বছরে রাজ্যটিতে এ নিয়ে 6ষ্ঠবারের মতো বন্যার দেখা মিলছে। খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান T20 সিরিজের খবর। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। মাঠের ক্রিকেটে খেই হারিয়ে ফেলা বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে দিশেহারা বাংলাদেশ। দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও T20 সিরিজ হেরে বসেছে তারা। শেষ ম্যাচটা লিটন দাসদের জন্য মুখ রক্ষার। এ ম্যাচে 2টি পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়া শরীফুলের পরিবর্তে অভিষেক হতে পারে পেসার খালেদ আহমেদের। এছাড়া একাদশে দেখা যেতে পারে নাজমুল শান্তকেও। পরিবর্তন আসতে পারে পাকিস্তানের একাদশেও। দলে ফিরতে পারেন নাসিম শাহ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে চোখ রাখুন youtube.com/c/এখন TV।